আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের পরিবেশ রসায়ন চ্যাপ্টারে। পরিবেশ রসায়ন চ্যাপ্টারে আমরা 4টা পর্ব দেখব। 4টা পর্বে টোটাল চ্যাপ্টারটা আমরা কভার করে ফেলব। এই চ্যাপ্টার থেকে আমরা যখন কভার করব তখন প্রত্যেকটা টপিকে টাইপে যা যা আসে টু দ্য পয়েন্টে সুন্দর করে গুছায় নোট করে দিব। আমার সাথে সাথে তুমি নোট করবা, পুরা 4টা ক্লাসই নোট করবা, যা যা পড়াবো তাই তাই নোট করবা। এগুলাই আসবে, এগুলাই তোমার প্রশ্ন অ্যানালাইসিস করে বের করা জিনিস। মানে ধরো প্রশ্নকে অ্যানালাইসিস করে সেইটার টপিকগুলোকে গুরুত্বপূর্ণ বা সুন্দর মতো সাজিয়ে দিব। ওই নোট থেকেই তুমি দেখবা বারবার কোশ্চেন আসতেছে। আর যে সমস্ত প্রশ্নগুলো সলভ করা লাগবে ওগুলো তো করে দিবই, তো সমস্যা নেই। ইনশাল্লাহ একটা চমৎকার জার্নি হবে পরিবেশ রসায়নের উপর। সো চলো দেরি না করে শুরু করি। আমাদের টোটাল এই চ্যাপ্টারে টপিক আছে কতগুলা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের এই যে 1 থেকে 14 পর্যন্ত এই টপিকগুলো আছে, এর ভিতরে আবার সাব টপিক আছে। ঠিক আছে, 14 পর্যন্ত, এর ভিতরে আবার বিভিন্ন সাব টপিক আছে। প্রত্যেকটা জায়গা থেকে এমসিকিউ আসে, প্রত্যেকটা জায়গা থেকে এমসিকিউ আসে। বিশেষ করে সবচেয়ে বেশি এমসিকিউ আসতে দেখা যায় হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, এই পার্টটা থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসতে দেখা যায়। এছাড়া অন্যান্য পার্ট থেকেও আসে, যেমন দেখো অম্লক্ষার মতবাদ, এই জায়গা থেকে মাস্ট এমসিকিউ আসে। হ্যাঁ, সো এই জায়গা থেকেও তুমি এমসিকিউ পাবা। বাকি দেখা যাচ্ছে প্রত্যেকটা টপিকই তোমাকে ভালো করে পড়া লাগবে। আর এই টপিক পড়ার পর তুমি হচ্ছে মেইন বইয়ের এমসিকিউ সলভ ক্লাস করবা। আমি তোমাদের জন্য পরিবেশ রসায়নের উপর এমসিকিউ সলভ ক্লাস আপলোড দিয়ে দিব, ওইটা করবা, বুঝতে পারছো? সো এমসিকিউ সলভ ক্লাস করলে তোমার আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। পরে আসো, আমরা শুরুতেই টপিক যেগুলো দেখব, টপিকগুলোর ভিতরে প্রথমেই আসে হচ্ছে আমাদের এককের রূপান্তর। তো এই যে 14টা টপিক আছে, এর ভিতরে প্রথমে আমাদের ম্যাথ যদি ভালো করে করতে হয়, তাহলে এককের রূপান্তরটা শিখতে হবে। উইদাউট মানে নোয়িং এককের রূপান্তর তুমি ম্যাথ ভালো করে পারবা না। ঠিক আছে, এর ভিতরে প্রথমেই আমাদের যে এককের রূপান্তর আছে এটা শিখতে হবে। তো একক আমাদের কি কি একক আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। আমাদের একক প্রথমে আসে হচ্ছে চাপ আছে, চাপের একক আছে। তারপর আছে হচ্ছে তোমার আয়তন এবং আমাদের আছে হচ্ছে তাপমাত্রা। এই যে 3টা পার্ট, এই 3টা পার্টের এককগুলা নিয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। সো আমরা প্রথমেই চাপ সম্পর্কে একটু পড়াশোনা করি। এককের রূপান্তরে আমরা প্রথমে পড়ব হচ্ছে চাপ সম্পর্কে। তো চাপ সম্পর্কে আমাদের চাপের কি কি আছে, চাপের টোটাল যা যা আছে এটা আমাদের 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বা 1 অ্যাটম চাপ, এখান থেকে শুরু করতে হবে। 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। তো 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার এটা মানে কি? এটার মানে হচ্ছে তুমি যদি প্যাসকেলে কনভার্ট করো 101,325 প্যাসকেল। এটা আমাদের মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে যে 1 অ্যাটমসফিয়ারিক চাপ বা 1 অ্যাটম চাপ, এটার মানেই হচ্ছে 101,325 প্যাসকেল। এটাকে তুমি যদি এখন প্যাসকেলে না লিখে এসআই ইউনিটের ভেঙে লিখো, তাহলে 101,325 নিউটন পার মিটার স্কোয়ার এটাও লেখা যায়। কখনো কখনো প্যাসকেলে থাকবে, কখনো কখনো নিউটন পার মিটার স্কোয়ারে থাকবে। এবার যদি তুমি এটাকে প্যাসকেলে না লিখে কিলো প্যাসকেলে লিখো, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে 101,325 কিলো প্যাসকেল এটা আসে, বুঝতে পারছো? এইটাকে আবার লেখা যায় 76 সেন্টিমিটার এইচজি, মানে পারদের 76 সেন্টিমিটারে যেই চাপটা দেয় সেটা, এটাকে 76 সেন্টিমিটার এইচজি লেখা যায়। এটাকে আবার 760 মিলিমিটার এইচজি এটাও লেখা যায়। ঠিক আছে, এইটাকে আবার তুমি 760 মিলিমিটার এইচজি না লিখে 760 টর লিখতে পারো। টরে নিয়ে গেলে 760 টর হয় এবং এটাকে 1 বার লেখা যায়। তার মানে আমরা এখান থেকে একটা অনুসিদ্ধান্তে পৌঁছাইতে পারি 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারই হচ্ছে 1 বার, এটা লেখা যায়, তাই না? এইরকম একটা অনুসিদ্ধান্তে পৌঁছানো যায়। আবার দেখো টর আর মিলিমিটার এইচজি সেম, তো 1 টর ইকুয়ালস টু 1 এইচজি, এটা লেখা যায়, বুঝতে পারছো? সো এইগুলা ছিল আমাদের চাপ রিলেটেড যেই সমস্ত ফর্মুলাগুলা বা যেই সমস্ত এককের কনভার্সনগুলা জানা লাগবে। তো আমাদের এখানে একটা সিম্পল জিনিস মনে রাখা লাগবে যে যেইটার সামনে মান বড় আছে সেটার একক ছোট, যেটার সামনে মান বড় আছে সেটার একক ছোট, যেটার সামনে মান ছোট আছে সেটার একক বড়। তো আমাদের এখানে একটু মাথায় রাখতে হবে যে বড় এককের ছোট মান,
এই কথাটা মাথায় রাখলে তুমি দেখবে অনেক কিছু ইজি হয়ে গেছে। বড় এককের ছোট মান মুখস্থ করবা, আর ছোট এককের বড় মান, ছোট এককের বড় মান। তো জিনিসটা ব্যাপার আসলে কি, এটা যদি একটু বোঝার চেষ্টা করি, বড় এককের ছোট মান আর ছোট এককের বড় মান, এটা দ্বারা কি বোঝায়? সাপোজ ধরো তোমাকে আমি বললাম যে 1 অ্যাটমসফিয়ার ইকুয়ালস টু 101,325 প্যাসকেল। তো খেয়াল করো যে এই জায়গাতে একটা একক অ্যাটমসফিয়ার, একটা একক প্যাসকেল। তো এর ভিতরে কোনটা বড় একক, কোনটা ছোট একক? প্যাসকেল হচ্ছে আমার ছোট একক আর অ্যাটমসফিয়ারিক হচ্ছে আমার বড় একক। দ্যাটস ওয়াই বড় এককের যে মান, এই মানটা হচ্ছে ছোট, আর ছোট এককের যে মান, এই মানটা হচ্ছে বড়। বুঝতে পারছো? তো ছোট এককের বড় মান আর বড় এককের ছোট মান, এই হচ্ছে ব্যাপার। এবার মাথায় রাখবো, যখনই আমরা এককের ক্ষেত্রে খেয়াল করো, ছোট একক থেকে বড় এককে যাইতে যাব, ছোট একক থেকে বড় এককে যাইতে যাব, তখন আমাদের ভাগ দেয়া লাগবে। আর যখন আমরা বড় একক থেকে ছোট এককে যাইতে যাব, তখন আমাদের গুণ দেয়া লাগবে। বুঝতে পারছো? তো গুণ এবং ভাগ এই দুইটা জিনিসের ক্লিয়ারিটি থাকতে হবে, তখন আমরা যে কোনো জায়গায় কনভার্সন করতে পারবো। তো সামনে আমি একটার পর একটা দেখাবো, যখন দেখাবো তখন তুমি এমনি ক্লিয়ার হয়ে যাবে। এটা তো আমরা চাপের ক্ষেত্রে গেলাম। এবার আসো আয়তনের ক্ষেত্রে। আয়তনের ক্ষেত্রে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আয়তনের ক্ষেত্রে আমাদের দুইটা ট্রিক মাথায় রাখতে হবে, তাহলে সব মিলে যাবে। দুইটা ট্রিক মাথায় রাখলে সব মিলে যাবে। সবসময় মাথায় রাখবা যে 1 মিলিমিটার ইকুয়ালস টু 1 সেন্টিমিটার কিউব, মানে যেটা মিলিলিটার সেটাই হচ্ছে তোমার সেন্টিমিটার কিউব। আর 1 লিটার মানে যেটা লিটার সেটাই হচ্ছে তোমার ডেসিমিটার কিউব। এটা মুখস্থ করবা যে মিলিলিটার আর সেন্টিমিটার কিউব সমান, আর লিটার আর ডেসিমিটার কিউব সমান। এটা মুখস্থ করবা। ওকে, এবার আসো আমরা একটু মিলানোর চেষ্টা করি। ধরো তোমার কাছে 1 লিটার আছে, তো যেটা 1 লিটার সেটাকে আমরা 1000 ml বলতে পারি। যেটা 1 লিটার সেটাকে আমরা কি বলতে পারি? 1000 ml। তো দেখো তো 1000 ml এই কথাটার মানে কি ভাইয়া? 1000 ml এই কথাটার মানে হচ্ছে, খেয়াল করো, 1000 ml আর সেন্টিমিটার কিউব সমান, তাহলে এইটাকে আমরা 1000 সেন্টিমিটার কিউব বলতে পারি। সেন্টিমিটার কিউব মানে হচ্ছে সিসি, তো এটাকে আমরা সিসিও বলতে পারি, পারি কিনা বলো? সিসি বলতে পারি। এবার দেখো তো এই 1 লিটার, এই 1 লিটার মানে যেইটা লিটার সেটাই ডেসিমিটার কিউব, তো এটাকে আমরা 1 ডেসিমিটার কিউব বলতে পারি, পারি কিনা বলো? এবার বলো তো যেইটা ডেসিমিটার কিউব, এটাকে যদি আমি মিটার কিউবে কনভার্ট করতে চাই, তাহলে 10⁻³ মিটার কিউবে যাইতে হবে। কারণ কি? ডেসিমিটার কিউব ছোট একক আর মিটার কিউব বড় একক, তাহলে ডেসিমিটার থেকে মিটার কিউবে যাইতে গেলে ভাগ দিতে হবে। তাহলে দিলাম ভাগ। এবার ভাগ 10⁻³ কেন? কারণ আমরা জানি যে 1 মিটার ইকুয়ালস টু 10 ডেসিমিটার, তাহলে 1 মিটার কিউব ইকুয়ালস টু 10⁻³ ডেসিমিটার কিউব, এটা আসে। 1 মিটার কিউব ইকুয়ালস টু 10⁻³ ডেসিমিটার কিউব। তো এইভাবে আমরা একটা থেকে আরেকটাতে কনভার্ট করে ফেললাম। দেখতে পারছো? খেয়াল করে দেখো, এটার সাথে এটার সাথে এটার সাথে এটার সাথে এটা কনভার্ট করে ফেললাম। এই যে রিলেশনটা তৈরি করছি, এই রিলেশন তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবা। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রার ক্ষেত্রে আমাদের একটাই সম্পর্ক লাগে, সেটা হচ্ছে যে আমরা যদি সেন্টিগ্রেড স্কেল যেটা আছে এর সাথে 273 যোগ করি, তাহলে এখান থেকে আমরা কেলভিন স্কেলের ভ্যালু পাই সব সময়। সেন্টিগ্রেড স্কেলের সাথে 273 যোগ করলে আমাদের কেলভিন স্কেলের ভ্যালু চলে আসে। ওকে, তো কেলভিন স্কেল এবং সেন্টিগ্রেড স্কেল এইটার ভিতরে যে সম্পর্ক, এইটা আমাদের প্রয়োজন পড়ে। এই কয়েকটা হচ্ছে আমাদের এককের রূপান্তরের ক্ষেত্রে রিলেশন। এই কয়েকটা মুখস্থ করলেই তোমার সব হয়ে যাবে। এই কয়েকটা জাস্ট মুখস্থ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এইটাকে ব্যবহার করে আমরা ম্যাথ কিভাবে করব? এটাকে ব্যবহার করে আমরা ম্যাথ কিভাবে করব? সাপোজ ধরো কোথাও আমাদের ম্যাথের ভিতরে প্রেসার দেয়া আছে হচ্ছে, সাপোজ হচ্ছে 700 তোমার কি দেয়া আছে, 700 কি দেয়া আছে, একটু ইয়া করি। ওকে, তো ধরো আমাদের কোথাও এখানে
প্রেসার দেয়া আছে 700 প্যাসকেল, 700 প্যাসকেল। তো এই 700 প্যাসকেল প্রেসার দেয়া আছে, এইটাকে আমরা কিভাবে ব্যবহার করব? দেখো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যখন ম্যাথের ভিতরে এই চাপ আয়তন এগুলা ব্যবহার করব, তখন আর এর মানের উপর ডিপেন্ড করে আমাদের সবকিছু বসবে। আর এর দুই ধরনের মান সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, একটা হচ্ছে 0.0821 যেটা লিটার অ্যাটমসফিয়ার এককে, আরেকটা হচ্ছে 8.314 যেটা হচ্ছে জুল পার মোল পার কেলভিন এককে। তো একটা হচ্ছে এসআই ইউনিট, আরেকটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার ইউনিট। তো সবসময়ই আমাদের পরিবেশ রসায়নের ম্যাথগুলা করতে যে আর এর মানকে আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে বসাই, শুধুমাত্র সিআরএমএস বাদে, সিআরএমএস বাদে বাকি সব জায়গাতে আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে বসাই, কোথাওই এসআই ইউনিটে বসে না। সো লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে যদি বসে, তাহলে এই যে প্যাসকেল, এই প্যাসকেলকে আমি আর এর মান যখন 0.0821 বসাইছি, তখন এটাকে আমাদের অ্যাটমসফিয়ারিক ইউনিটে বসাইতে হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো, প্যাসকেল হচ্ছে ছোট একক, ছোট একক থেকে আমি যাব অ্যাটমসফিয়ারিক ইউনিটে মানে বড় এককে। তাহলে ছোট একক থেকে বড় এককে যাইতে গেলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 700 অলরেডি আমার দেয়া আছে, ভাগ করব কত দিয়ে? 101.325 প্যাসকেল ছিল, এটা দিয়ে। কেন? খেয়াল করো, 1 অ্যাটমসফিয়ারিক ইউনিট ইকুয়ালস টু 101.325 প্যাসকেল ছিল। তাহলে ছোট একক থেকে বড় এককে গেলে আমি ভাগ করব, তাহলে ভাগ করব কোনটা দিয়ে? এই সংখ্যা দিয়ে ভাগ করব। দেখো এই সংখ্যা দিয়ে ভাগ করছি, অটোমেটিক আমার অ্যাটমসফিয়ারিক ইউনিটে কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কাহিনী। সাপোজ ধরো এখন কোথাও আমাদের এরকম দেয়া আছে, একদম সিম্পল, কোথাও আমাদের এরকম দেয়া আছে যে কি দেয়া আছে, ধরো এরকম দেয়া আছে হচ্ছে 50 ডেসিমিটার কিউব, 50 ডেসিমিটার কিউব। তো 50 ডেসিমিটার কিউব এইটা দেয়া আছে, বা আচ্ছা 50 ডেসিমিটার কিউব না, 50 সেন্টিমিটার কিউব দেয়া আছে, ধরো 50 সেন্টিমিটার কিউব দেয়া আছে, এইটা আমাদের আয়তন, এই আয়তনটা বসাতে হবে। তো এইটাকে কি করব? খেয়াল করো, আমরা জানি যখনই আমাদের 50 সেন্টিমিটার কিউব দেয়া আছে, আমরা জানি যেইটা সেন্টিমিটার কিউব সেটাই এমএল। তাহলে 50 সেন্টিমিটার কিউবের জায়গায় আমরা 50 এমএল বসাতে পারবো। এখন 50 এমএল মানে কি? এমএল থেকে আমার লিটারে কনভার্ট করতে হবে, কারণ কি আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউনিট বসে হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারে। তো খেয়াল করো, 1 লিটার জিনিসটা বুঝবা, 1 লিটার ইকুয়ালস টু 1000 এমএল। তাহলে খেয়াল করো, এমএল হচ্ছে ছোট একক, ছোট একক থেকে আমি বড় এককে যাচ্ছি, তাহলে ছোট একক থেকে বড় এককে যাইতে গেলে ভাগ দিতে হবে, কোনটা দিয়ে ভাগ দিতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এই 50কে তুমি যদি 1000 দিয়ে ভাগ দাও, তাহলে এখানে কিন্তু লিটার পেয়ে যাবা। এইভাবে দেখো ইজিলি যে কোনো জিনিসপত্রগুলোকে আমি কনভার্ট করতে পারি। এই হচ্ছে আমার এককের রূপান্তর। সুতরাং এককের রূপান্তর একদম সিম্পল, সামনে আমরা যখন ম্যাথ করব আমরা বিভিন্ন ম্যাথের ভিতরে পেয়ে যাব, কোনো ব্যাপার না। তোমাকে জাস্ট এইটা মুখস্থ করতে হবে, এইটাই অনেকের মনে থাকে না, যার জন্য ভুল হয়। ওই এই অংশ আর এই অংশ যেটা তোমাকে লিখে দিছি, এটা মুখস্থ করাটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এটা মুখস্থ করতে পারলে বাকি তোমার জন্য একদম পানি পানি ইজি। ওকে, সো আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। সো চলো আমরা এখন বয়েলের সূত্র দেখব। বয়েলের সূত্র সম্পর্কে তো তোমাদের ধারণা আছেই। তো বয়েলের সূত্র এইটা আসলে কি বলে? বয়েলের সূত্র বেসিক্যালি আমাদের চাপ এবং আয়তন নিয়ে কাজ করে। বয়েলের সূত্র কি নিয়ে কাজ করে? আয়তন এবং চাপ নিয়ে কাজ করে। আয়তন প্লাস চাপ। তো আয়তন এবং চাপ নিয়ে যখন কাজ করবে, বয়েলের সূত্রে আমাদের একটা জিনিস স্থির থাকে, সেটা হচ্ছে কি? তাপমাত্রা। তাপমাত্রা আমাদের স্থির থাকে এবং চাপ এবং আয়তন নিয়ে কাজ করে। তো বয়েলের সূত্র আমাদের এভাবে বলে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন। কথাটা কি? স্থির তাপমাত্রায়, মানে তাপমাত্রা যখন আমাদের স্থির, নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। তো মুখে মুখে লিখলাম, হাতে লেখা খারাপ হয়েছে, লিখতে ইচ্ছা করতেছে না।
তারপরেও লিখলাম। তো এই কথাটা কেন লিখলাম, বিকজ এই জায়গা থেকে কোশ্চেন আসে আমাদের, এটা থেকে আমাদের মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দেয়। সো এইটা একটু মুখস্থ করবা যে আমাদের স্থির তাপমাত্রায় টেম্পারেচার যখন ফিক্স তখন কোন একটি গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। এটা কি? এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র প্রকাশ করে। তো এই যে সমানুপাতিক চিহ্ন এটা তুলে দিলে এখানে আমরা কে পাই, কে ইন্টু 1/p পাই, আর গুণ করলে এখান থেকে পিভি ইকুয়ালস টু কে আসে। পিভি ইকুয়ালস টু কে যে ইকুয়েশনটা পেলাম, এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্রের চূড়ান্ত গাণিতিক রূপ। বয়েলের সূত্রের চূড়ান্ত গাণিতিক রূপ যে পিভি ইকুয়ালস টু কে। তো এই যে এই জায়গা থেকে এখন বয়েলের সূত্রের বেশ কিছু জিনিসপত্র বের করা যায়। যেমন ধরো বয়েলের সূত্রে যে এই যে পিভি ইকুয়ালস টু কে, যখন দুইটা রাশির গুণফল আমার একটা কনস্ট্যান্ট সংখ্যা হয় তখন সেটাকে আমরা p1 v1 ইকুয়ালস টু p2 v2 এরকম ভাবে লিখতে পারি। তো এখন p1 v1 p2 v2 হলে এই ইকুয়েশন থেকে এখন বিভিন্নভাবে ম্যাথ করা সম্ভব। ওই ম্যাথগুলো আমরা করব না আপাতত, আমরা শেষে যে করবো এই ম্যাথ টাইপের গুলা। এই জায়গা থেকে বয়েলের সূত্র থেকে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে আমাদের গ্রাফ। সবচেয়ে বেশি আসে হচ্ছে কি গ্রাফ। তো এই জন্য আমাদের গ্রাফ দেখতে হবে। আমরা যদি একটু পি তোমার হচ্ছে যে ভি ভার্সেস পি গ্রাফ দেখার চেষ্টা করি। ভি ভার্সেস পি গ্রাফ দেখলে একটু জাস্ট খেয়াল করো, এই জায়গাতে ভি এর সাথে পি যদি গ্রাফ দেখো তাহলে ভি এবং পি কি ধরনের সম্পর্ক আছে দেখো তো, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ভি ভার্সেস পি গ্রাফ দেখলে দেখবা যে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p আছে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে সবসময় মাথায় রাখতে হবে গ্রাফ হবে এরকম অধিবৃত্তাকার। কি হবে? অধিবৃত্তাকার গ্রাফ হবে। অধিবৃত্তাকার কেন? যখনই আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক আসবে তখনই আমাদের অধিবৃত্তাকার গ্রাফ আসবে। তো এই যে অধিবৃত্তাকার গ্রাফ, এই গ্রাফটাতে মজার ব্যাপার হচ্ছে টেম্পারেচার তো ফিক্স, টেম্পারেচার ফিক্স। সো এটাকে আমরা টি বা T1 দিয়ে প্রকাশ করতে পারবো। টেম্পারেচার যদি চেঞ্জ করি গ্রাফটাও তার পজিশন চেঞ্জ করে নতুন করে গ্রাফ এরকম তৈরি হবে। তো দেখো T1 এর জন্য গ্রাফ, T2 এর জন্য গ্রাফ, এভাবে আমরা পাচ্ছি। এবার ধরো যদি আমি এই সেম গ্রাফটাকে তোমার ভি বনাম পি না দিয়ে ভি বনাম 1/p দিই, তাহলে খেয়াল করে দেখো ভি এর সাথে 1/p এর সম্পর্ক কি? ভি এর সাথে 1/p এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। কখনো যদি মাথায় রাখবা, কখনো যদি সমানুপাতিক সম্পর্ক হয় তখন সেটা সরল রেখা হবে এবং সেটা মূলবিন্দুগামী সরলরেখা এরকম হবে। সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে মূলবিন্দুগামী সরলরেখা হতে পারে। তাহলে দেখো এটা একটা সরলরেখা। এবার এইটাকে যদি আমি T1 বা T2 টেম্পারেচারের জন্য ধরি, T1 টেম্পারেচারের জন্য একটা গ্রাফ পাবো, T3 টেম্পারেচারের জন্য একটা গ্রাফ পাবো। কারণ টেম্পারেচার চেঞ্জ করলে তোমার ফুল গ্রাফটাই হচ্ছে তোমার চেঞ্জ হয়ে যাবে। টেম্পারেচার চেঞ্জ করলে গ্রাফটা চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো T1 T2 T3 আলাদা আলাদা গ্রাফ আমাদের। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে এই যে গ্রাফটা আমি নিলাম T1 T2 T3, এই গ্রাফের T1 T2 T3 কে কি বলে? T1 T2 T3 কে যেহেতু এখানে টেম্পারেচার সমান থাকে বা স্থির থাকে, এই জন্য এই রেখার তাপমাত্রাকে আমরা আইসোথার্ম বলি। আইসোথার্ম কথাটার মানে হচ্ছে তাপমাত্রা সমান। আইসোথার্ম বলি। আইসোথার্ম কথাটার মানে কি? আইসোথার্ম কথাটার মানে হচ্ছে তাপমাত্রা সমান। ওকে, সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার প্রশ্ন হয় যে এই জায়গাতে এই যে T1 T2 নিছি, এই যে T1 T2 নিলাম, এই T1 T2 এর মধ্যে কার ভ্যালু বড় কার ভ্যালু ছোট, এইটা প্রশ্ন আসে। এই T1 T2 T3 নিলাম, এর ভিতরে কার ভ্যালু বড় কার ভ্যালু ছোট। সো এর জন্য আমাদের আবার অন্য ফর্মুলার হেল্প নিতে হয়। আমরা একটা ইকুয়েশন একটু পরেই, বা আমরা সবাই জানি, যেহেতু আমরা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছি, আমরা সবাই আদর্শ গ্যাসের সমীকরণ জানি যে PV ইকুয়ালস টু nRT। তো এখান থেকে আমরা যদি ভালো করে খেয়াল করি এই অক্ষ বরাবর আমাদের ভি রাখা আছে, তাই না? তো এখানে খেয়াল করো ভি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। ভি এর সাথে টি এর সম্পর্ক কি? সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ ভি যদি বাড়ে টিও বাড়বে, ভি যদি বাড়ে টিও বাড়বে। তাহলে খেয়াল করো আমরা একটা ইকুয়েশনের উপরের দিক বরাবর আমাদের ভিটা খেয়াল করতে হবে যে ভিটা বড় নাকি ভিটা ছোট। তাহলে এই পয়েন্ট বরাবর আমি যদি খেয়াল করি, এই পয়েন্ট বরাবর যে ভি আর এই পয়েন্ট বরাবর যে পি, এই দিকে আমাদের খেয়াল করতে হবে। তো ভি এবং পি এর দিকে যদি খেয়াল করি, দুই পয়েন্ট বরাবর ভি এবং পি এর দিকে খেয়াল করলে আমরা বুঝতে পারবো।
যে এখানে কোনটা বড় কোনটা ছোট। ওকে, যেমন ধরো এই জায়গাতে আমরা এই বরাবর একটা দাগ টানলাম, টানার পরে দেখো তো এই বরাবর দাগ টানার পর দেখো তো এই যে জিনিসটা একদম সিমিলার পয়েন্টে এই ভি এর জন্য এইটা T1 এইটা T2, কে উপরে আছে কে নিচে আছে, কে উপরে আছে কে নিচে আছে, তাহলে যে হচ্ছে তোমার এই ভি এর সাথে যে উপরে আছে তার হচ্ছে সম্পর্ক কি হবে, সমানুপাতিক হবে। তো দেখো এই T1 যেহেতু সবচেয়ে বেশি আছে, T2 তার চেয়ে কম, T3 আরো কম, তো সেই ক্ষেত্রে ভি এর সাথে সমানুপাতিক সম্পর্ক হয় T1 এর টেম্পারেচার সবচেয়ে বেশি, তারপর T2, তারপরে T3, এভাবে আসবে। যেহেতু ভি উপরে, ভি যত বাড়বে টিও তত বাড়বে, যে উপরে যত আছে সে তত বেশি টেম্পারেচার দেখাবে। তাহলে এই গ্রাফগুলো থেকে আমার এরকম সম্পর্ক আসে যে কার বেশি কার কম, এরকম দাগ টানলেই বোঝা যায়। ওকে, সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার বয়লের সূত্র থেকে আমাদের আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে কখনো যদি আমাদের পিভি বনাম পি লেখচিত্র আঁকতে বলে, পিভি বনাম পি লেখচিত্র আঁকতে বলে, আমরা যেহেতু জানি যে পিভি এর ভ্যালু আমাদের সবসময় কনস্ট্যান্ট ভ্যালু, পিভি এর ভ্যালু কনস্ট্যান্ট, তো এখানে আমাদের যে কোনো পয়েন্টে আমরা যদি পিভি নিই এই বরাবর আমরা পি এর মান যতই বাড়াই পিভি এর ভ্যালু সবসময় কনস্ট্যান্ট থাকে। এটা ধরো হচ্ছে নির্দিষ্ট টেম্পারেচার T1 এর জন্য, আরেকটা টেম্পারেচার জন্য পিভি এর ভ্যালু ধরো এই পয়েন্টে আসছে, এটা হচ্ছে T2 এর জন্য আসবে, আরেকটা টেম্পারেচারে T3 এর জন্য এরকম আসবে, বাট এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট রেখা। ব্যাপারটা কিভাবে কাজ করে, ধরো পিভি এইটার ভ্যালু সবসময় 50, এখন তুমি পি এর ভ্যালু যতই বাড়াও পিভি এর ভ্যালু 50ই থাকবে। ধরো তুমি পি এর ভ্যালু বাড়িয়ে 5 করছো, তাহলে ভি এর ভ্যালু অটোমেটিক 10 হয়ে যায় 50 থাকবে, পি এর ভ্যালু 10 করলে অটোমেটিক 5 হয়ে যায় 50 থাকবে, পি এর ভ্যালু যদি 50 করো ভি এর ভ্যালু অটোমেটিক 1 হয়ে যায় 50ই থাকবে। অর্থাৎ পি এর ভ্যালু তুমি যতই বাড়াও পিভি এর ভ্যালু সবসময় ওই সেমই থাকে। যেহেতু আমাদের এই বরাবর পিভি এর ভ্যালু নেওয়া হয়েছে, পিভি কনস্ট্যান্ট, তাহলে এইটা হচ্ছে আমাদের পিভি বনাম পি এর যে গ্রাফ সেটা। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে বয়লের সূত্র থেকে আমরা কি কি শিখবো, আমরা বয়লের সূত্র থেকে এই তিনটা জিনিস শিখবো যেগুলো আমাদের মানে শেখাটা খুবই জরুরি। হ্যাঁ, বয়লের সূত্র থেকে এই তিনটা জিনিস শেখাটা খুব জরুরি, এই তিনটা জিনিসই আমাদের এখান থেকে প্রয়োজন হয়। এখন বয়লের সূত্র থেকে ম্যাথ আসে একটা, হ্যাঁ সেই ম্যাথটা আমরা একটু দেখার চেষ্টা করব। বয়লের সূত্র থেকে একটা ম্যাথ আসে, তো ম্যাথটা কি, ম্যাথটা এরকম, আমার সাথে সাথে ম্যাথটা তুলো। ম্যাথটা এরকম বলতেছে যে 120 কিলোপ্যাসকেল চাপে কিছু মার্বেল সহ গ্যাসের আয়তন 10 মিটার কিউব। এবার বলছে যে 150 কিলোপ্যাসকেল চাপে মার্বেল সহ গ্যাসের আয়তন 9 মিটার কিউব হলে মার্বেলের আয়তন কত, মার্বেলের আয়তন কত, এই হচ্ছে আমাদের প্রশ্ন। এবার এইটা কিভাবে করব, খেয়াল করো আমাদের এখানে মার্বেল সহ গ্যাস বলছে না, মার্বেল সহ গ্যাস বলছে, তো গ্যাস তো গ্যাসই, বাট মার্বেল কি, মার্বেল হচ্ছে আমাদের কঠিন উপাদান, তাই না, মার্বেল হচ্ছে কঠিন উপাদান। এখন ব্যাপার হচ্ছে যে গ্যাসের উপরে গ্যাসের বা বয়লের সূত্র কাজ করে বা গ্যাসের সূত্র কাজ করে, বাট কঠিনের উপরে তো আর কাজ করে না। তো কঠিনের উপরে কাজ করে না, তাহলে এটা আমরা কঠিনের উপরে তোমার হচ্ছে যে গ্যাসের সূত্র খাটাইতে পারবো না, তাহলে আমাদের গ্যাসের সূত্র খাটাইতে গেলে কঠিনটাকে বাদ দিতে হবে। তো এখন কঠিনটাকে আমরা বাদ দিব কিভাবে, ধরে নিব আমরা এই মার্বেলের যে আয়তন এইটা হচ্ছে x মিটার কিউব, এটা আমরা ধরে নিলাম। তাহলে খেয়াল করো ইনিশিয়ালি আমাদের আয়তন V1 দেখো দেয়া আছে কত দেয়া আছে এখানে আমাদের 10 মিটার কিউব, তাহলে 10 মিটার কিউব থেকে যদি আমি x বাদ দিই তখন এইটা যেই মিটার কিউব পাবো এটা হচ্ছে ইনিশিয়ালি গ্যাসের আয়তন। এবার দেখো পরবর্তীতে যে গ্যাসের আয়তন সেটা যদি নিতে চাই তাহলে মোট আয়তন থেকে আবার ওই মার্বেলের আয়তনটা বাদ দিতে হবে, তাহলে এখান থেকে পাওয়া যাবে। এখন আমরা এখানে যদি ক্যালকুলেশন করতে চাই, ক্যালকুলেশনে আমাদের P1 V1 ইকুয়ালস টু P2 V2,
তাহলে দেখো যখন আমরা 120 কিলো প্যাসকেল চাপ দিছি তখন আমাদের গ্যাসের আয়তন কত হয়েছে 10 - x। এবার যখন আমরা 150 কিলো প্যাসকেল চাপ দিছি তখন আমাদের গ্যাসের আয়তন কত হয়েছে 9 - x। এই হচ্ছে আমাদের টোটাল ম্যাথটা। অর্থাৎ এই ম্যাথটাই মাথায় রাখতে হবে যে কখনো যদি গ্যাসের সাথে কঠিন কোনো উপাদান থাকে বা কঠিন কোনো কিছু মিশ্রিত অবস্থায় থাকে, কঠিন অংশের আয়তনটাকে ধরে নিতে হবে, নিয়ে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। কঠিন অংশের আয়তনটাকে ধরে নেওয়ার পর বাদ দিয়ে দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের কি গ্যাসের আয়তন। তাহলে খেয়াল করো, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে ফেললাম। কাটার পরে এবার তুমি গুণ করো, গুণ করলে দেখবা 120 আসে -12x আসে, কাটাকাটি করলে 15 × 9 - 15x এটা পাওয়া যায়। এবার এখান থেকে কাটাকাটি করলে দেখো এই জায়গাতে 120 - 15 × 9 এইটাকে ওই সাইডে নিয়ে যাও, নিয়ে গেলে -15 প্লাস 12x আসে, -15x প্লাস 12x। এখান থেকে ক্যালকুলেশন করলে -3x পাওয়া যায়। তো এই জায়গাতে আমি যদি এইটুকু ক্যালকুলেশন করি কত আসে দেখি, 5 নাম 45, হ্যাঁ 5 নাম 45, 5 নাম 45 আর 9 কে 9, সো 45 9 আসে হচ্ছে 13, তাহলে 135, 120 - 135 ওই সাইডে গেলে -3x। সো ক্যালকুলেশন করলে এখান থেকে দেখবা যে -15 = -3x, মাইনাস মাইনাস কেটে গেলে x = 5 আসে। তার মানে এখান থেকে মার্বেলের আয়তন আসে হচ্ছে 5 মিটার কিউব। ক্যালকুলেশন বুঝতে পারছো? মার্বেলের আয়তন আসে কি 5 মিটার কিউব। তো তোমার টোটালটাকেই তোমার এরকম হাতে মুখে মুখে করতে হবে, মুখে মুখে ক্যালকুলেশন শিখতে হবে, তাহলে তুমি পারবা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে কিভাবে এই ম্যাথটা আমি করলাম। তো বয়লের সূত্র থেকে এটা একটা পপুলার ম্যাথ যেটা তোমার বারবার আসে, সো এইটুকু পারলেই তোমার হয়েছে। বাকি এই যে গ্রাফগুলো দেখালাম, গ্রাফগুলো পারতে হবে এবং গ্রাফের পাশাপাশি তোমাকে হচ্ছে যে এই অংশটা শিখতে হবে, ঠিক আছে? এই যে বেসিক এই অংশটা শিখতে হবে, এগুলা শিখলেই তোমার বয়লের সূত্র ক্লিয়ার। আচ্ছা, বয়লের সূত্র পরে এখন আমরা চার্লসের সূত্র দেখব। অন করছিস? আমার হচ্ছে বাসা থেকে ফোন আসছিল, আমার আম্মু অসুস্থ বুঝছো, তো আমাকে একটু ঢাকার বাইরে যেতে হবে, তো যার কারণে আমি ক্লাসটা নিতে নিতেই আর কি অফ করে দিলাম। বাকি অংশ আমি ঢাকাতে ফিরে তোমাদেরকে পড়াই দিব ইনশাল্লাহ। জাস্ট 2 দিন আমার হচ্ছে এখনই রওনা দিতে হবে, এখন হচ্ছে দুপুর 1টা বাজে, এখনই রওনা দিতে হবে, এখনই রওনা দিয়ে হয়তো সন্ধ্যার দিকে পৌঁছায় যাব। কালকের দিন হয়তো থাকতে হবে, বা 1 দিন 2 দিন থাকা লাগতে পারে, তারপর আবার চলে আসবো। তো একটু কনসিডার করো তোমরা। আমি চিন্তা করছিলাম যে পরিবেশ রসায়ন আজকেই শেষ করে ফেলবো, তোমাদের আগামী 2 দিন হচ্ছে যে আপলোড দিব, বাট আজকেই শেষ করে ফেলবো। আমি সেভাবে প্রিপারেশন নিয়েই বসছিলাম একদম ফুল শেষ করার জন্য। তো দেখি